আমি বলি খুব বেশি হতাশ হওয়ার, খুব বেশি বিরক্ত হওয়ার কিছু নাই। অবশ্যই আমরা দুঃখিত, অবশ্যই আমরা সবাই কষ্ট পাচ্ছি। সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচটা জিতবো এরকম একটা হাইপ তৈরি হয়েছিল, কিন্তু রিয়েলিটি তো যে সিঙ্গাপুরের চেয়ে আমরা একটু পিছিয়ে আছি। সেই ম্যাচে কিন্তু আমরা ডমিনেট করছি। দেখেন, ফুটবল বিশ্লেষকরা আপনাদের নানাভাবে বলবে, নানাভাবে বুঝাবে। আমি ফুটবল পণ্ডিত না, ফুটবল বোদ্ধা না, ট্যাকটিক্স অত ভালো বুঝি না, কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে 90 মিনিটের বেশি সময়, অলমোস্ট 97 মিনিট খেলা হয়েছে, এর প্রায়টা সময় আমরা ডমিনেট করছি। আমরা ওদের চাইলে থ্রাশ আউট করে দিতে পারতাম। দুটো কারণে পারি নাই, যে আমাদের কোনো জেনুইন স্ট্রাইকার নাই এবং আমাদের কোনো কোচ নাই। বিশ্বাস করেন, আমার কাছে মনে হয়েছে যে আমাদের কোনো কোচ নাই, যা কোচিং হয়েছে সেটা ভুল হয়েছে। আমার কাছে মনে হয়েছে, আমার টুকটাক খেলা দেখার অভিজ্ঞতা যদি 18 বছর ভুল না দেখে থাকে, তাহলে আমার কাছে মনে হয়েছে কোচ যাচ্ছে তাই করছে। ফলে খেলোয়াড়দের উপরে হতাশ হবেন না। আমাদের খেলোয়াড়রা বিউটিফুল ফুটবল খেলছে, বিউটিফুল। যেটা আমি আজকে সকালেই বলছিলাম যে কি দেখব, কি দেখতে চাইবো। বিউটিফুল ফুটবল দেখবো, অ্যাটাকিং ফুটবল দেখবো, এবং আমাদের দর্শকের সুন্দর আচরণ দেখবো। সেই দর্শকের আচরণ সম্ভবত সুন্দর ছিল, কারণ এখনো পর্যন্ত আমি জানি না যে আসলে মাঠের বাইরে কি হয়েছে না হয়েছে, খবরাখবর সব জানতে পারি নাই, হয়তো আরো খানিক পরে জানতে পারবো। কিন্তু মাঠের ভেতরে যেটা আশা করছিলাম যে আমাদের খেলোয়াড়রা বিউটিফুল ফুটবল খেলবে, সেটা হয়েছে। আমাদের সৌমিত সোম, আমাদের ফাহমিদুল কম বেশি, শাকিল আহাদ তপু, এই ছেলেটার খেলা খুবই ইমপ্রেসিভ। রাকিবের উপরে আপনারা বিরক্ত হলেও রাকিবের একটা ভূমিকায় আমি খুব খুশি। সব মিলে আমার কাছে ভালো লাগছে। সেই ভালো লাগাটা আজকে বলবো, এবং কেন মনে হয়েছে যে কোচ বলে কিছু ছিল না, এবং এই কোচকে নিয়ে আমি আলাদা একটা কন্টেন্ট করব কাল পরশুর মধ্যে। আমি একটু কথা বলতে চাই, আমাদের এখানে যারা পণ্ডিত ব্যক্তি আছেন তাদের কাছ থেকে বুঝতে চাই, এবং এই কোচের ব্যাকগ্রাউন্ড চেক করতে চাই একটু, যে এই লেভেলে কি করে আমরা এই কোচ কন্টিনিউ করতেছে। সেটা আজকে বলবো না, একটু কালকে পরশু বলবো। আগে একটু আজকের ম্যাচ নিয়ে কথা বলি, বিশ্লেষণ না, একটু কথা বলি। দেখেন, সিঙ্গাপুরের বিপক্ষে আমি যেটা বললাম যে আমরা ডমিনেট করে খেলছি। হ্যাঁ, ওরা যে কয়টা অ্যাটাক করছে বেশিরভাগগুলোই কাউন্টার অ্যাটাক করছে। কাউন্টার অ্যাটাকগুলো ওরা খুব নির্ভুলভাবে করছে, এবং ওদের কাউন্টার অ্যাটাকের সময় আমাদের ডিফেন্ডাররা প্রপার পজিশনে ছিলেন না। তাদের ইন্টারসেপশন ভালো ছিল না, পজিশন সেন্স ভালো ছিল না, এই জন্য আমরা দুটো গোল খেয়ে গেছি। হয়তো এই সংখ্যাটা আরেকটা বেশি হইতে পারতো। মিতুল মার্মা একটা ভালো সেভ করছেন, লাকিলি একটা বেঁচে গেছি। যাই হোক, সেগুলো আলাদা কথা। কিন্তু আমাদের দিক থেকে যদি বলেন, আমাদের ফ্রম ডিফেন্সিভ মিডফিল্ড মানে হামজা থেকে শুরু করে একদম অ্যাটাকিং থার্ড পর্যন্ত আমরা দুর্দান্ত খেলছি। মানে আপনি যদি ডিফেন্সটাকে এপাশে বাদ রাখেন আর ওপাশে স্ট্রাইকার, এটা বোধহয় ভুটানের ম্যাচেও বলছিলাম যে আমাদের ডিফেন্সটা প্রবলেম, স্ট্রাইকারটা প্রবলেম। এছাড়া বাকি মাঝখানের অংশটা দুর্দান্ত, খুবই ভালো। আমাদের হামজা বল ডিস্ট্রিবিউট করতেছে, বল দিচ্ছে, সে শুরুর দিকে একদম পেছনেই খেলছে, মানে ডিফেন্সিভ মিডফিল্ডারের একদম ক্লাসিক যে পজিশন সেখানেই খেলছে। সেখান থেকে সে বল ডিস্ট্রিবিউট করছে, বল দুর্দান্ত গেছে। সমিত সোম শুরুর 2-3 মিনিট পরে দারুণ ভাবে নিজেকে খুঁজে পাইছে। ভাই, সে ডি বক্সের ওপর থেকে, মানে ডি বক্সের সামান্য বাইরে থেকে ব্যাকহিল করে একটা পাস দিছে। এই লেভেলের পাস, এই লেভেলের পাস কিন্তু এইটা আপনি বাংলাদেশের ফুটবলে খুব একটা দেখবেন না, একদমই দেখবেন না। তারপর সে কখনো লেফট সাইডে চলে গেছে, ওখান থেকে দুর্দান্ত ক্রস করছে। সৌমিত সোম ওয়াজ আনবিলিভেবল, আনবিলিভেবল। হ্যাঁ, সেকেন্ড হাফে সম্ভবত তার এনার্জি লেভেল ফল করছিল, বা সে একটু ফ্রাস্ট্রেটেড ছিল। সে শুধু না, হামজা তো খেপেই গেছে একটা পর্যায়ে। কেন খেপে গেছে সেটা বলতেছে। আসলে সেকেন্ড হাফের একটা পর্যায়ে এসে সৌমিত হামজা দুজনকেই আমার মনে হয়েছে যে হামজা হাল ছাড় দেয়, হামজা ট্রু লিডারের মতো ফাইট করে গেছে, কিন্তু সৌমিত তো বয়স কম। তারপরে হামজার ওনারশিপ যত বেশি ফিল করি আমি বাংলাদেশ টিমের প্রতি, সৌমিত হয়তো এখনো অতটা অ্যাটাচ ফিল করতেছে না। ফলে সে যখন দেখছে তার কষ্টে কাজ হচ্ছে না, তার ওরকম ক্রিয়েটিভিটিতে কাজ হচ্ছে না, ফলে সে একটু উইথড্র করে নিচ্ছে হয়তো মেন্টালি। যাই হোক, যতক্ষণ সমিত সোম মানে এফোর্ট দিছে, ততক্ষণ হি ওয়াজ আনবিলিভেবল। ফাহমিদুলকে নিয়ে আপনারা অভিযোগ করতে পারেন, আমারও অভিযোগ আছে, যা যা তার করণীয় ছিল তা হয়তো করতে পারে নাই। এই ছেলের বয়সটা এবং এক্সপোজারটা সম্ভবত একটু ভূমিকা রাখতেছে ওর আরো বেটার ফুটবল না খেলায়। বিশেষ করে বারবার টেম্পারমেন্ট হারাচ্ছে, এই জিনিসটা ওকে
একটু শিখতে হবে। আমার ধারণা ও ইতালিতে ফিরে গেলে ওর কোচরা এসব ফুটেজ দেখে ওকে বলবেন যে এত টেম্পার হারানো যাবে না। বিশেষ করে তুমি যখন উইং এ খেলো, লেফট উইং এ খেলো, এই জায়গাটা তো খুব ভাইটাল। তুমি ফরওয়ার্ডে খেলো, ফরওয়ার্ডে বসে এতবার টেম্পার হারানো চলবে না। কিন্তু এই বাদেশে দুর্দান্ত দুর্দান্ত নিচে নেমে ওর সাইডের উইং ব্যাক কে ছিল নাম মনে নেই, ওর সাইডের উইং ব্যাক কিন্তু ওকে অত সাপ্লাই দিতে পারতেছিল না। ফলে ওকে একদম নিচে নেমে বল রিসিভ করে প্রচন্ড পেসে আগায় গিয়ে ওর খেলা ক্রিয়েট করতে হচ্ছিল। দু একটা সমস্যা সে করছে, ঠিক মতো সমিতের বলে কানেক্ট করতে পারে নাই, মানে সমিতের সঙ্গে ওর বোঝাপড়াটা হচ্ছিল না। এটা হবে, একটু বেশি দিন খেলতে হবে একসঙ্গে, তাহলে হবে। ফাহমিদুল্লাহ ইন্ডিভিজুয়ালি ভালো খেলছে, ইন্ডিভিজুয়ালি ভালো খেলছে। যেমন রাকিবের কথা যদি আমি বলি, রাকিব একেবারে ওয়েস্ট অফ এ নাম্বার 9, ওরেও খেলানো তো হচ্ছে নাম্বার 9 পজিশনে। নাম্বার 9 হিসাবে সে তো গাদা গাদা মিস করছে, গাদা গাদা মিস করছে, শেষ পর্যন্ত একটা গোল পাইছে। হামজার কি অবিশ্বাস্য থ্রু, যদি ওই ডিফেন্ডারটা পড়ে গেছিল বলে হামজা বলটা পাইছে। ওই থ্রু কে দেয় বলেন? ওই রকম জায়গায় বেশিরভাগ খেলোয়াড়, আমি লোকাল বিদেশি ভাগাভাগি করতেছি না, যে কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার ওরকম জায়গায় বল পেলে ডিস্ট্রিবিউটের চেষ্টা করতো, মানে আশেপাশে কাউকে দেওয়া যে এটাকে যাও। ও ওখান থেকে একটা থ্রু দিল, সে বলটা রাকিব যে গোল করলো, আসলে গোল তো হয়ে গেল। আমার কেন জানি মনে হয়েছে হামজার বলটাই ঢুকে গেছে, রাকিব যে কোনো ক্রমে একটু দুর্বল ভাবে পা ছোয়ালো, বল গড়াতে গড়াতে ঢুকে গেল। যাও, রাকিব একটা জিনিস খুব ভালো করছে। আমি যেটা শুনলাম, আমাকে সবাই যেটা বললো, দেখেন আমি বারবার বলি যে আমার তো আসলে এদের প্লেইং রোল সম্পর্কে পরিষ্কার ধারণা নাই। আমি এর মধ্যে শুধুমাত্র তপু, জামাল আর মুরসালিন, এই তিনজনের খেলোয়াড়ি জীবন সম্পর্কে পরিষ্কার ধারণা আছে, বাকিরা আমার কাছে পরিষ্কার না। আমি যেটা জানলাম যে রাকিব হচ্ছে মূলত উইঙ্গার, রাইট উইংয়ে খেলে, এবং সেই রোলটা কিন্তু সে ভালো করছে। যখনই সে সুযোগ পাইছে, আর স্বাভাবিক আপনি যখন একটা রাইট উইঙ্গারকে স্ট্রাইকার বানায় দেবেন, ও বারবার ভুলে যাচ্ছিল, ও বারবার ডান পাশে চলে যাচ্ছিল, ডান পাশে চলে গিয়ে কাজেম শুরু থেকে ফ্লপ, কাজেম আজকে খুবই ফ্লপ ছিল। ফলে ও রাইট উইঙ্গারের রোল প্লে করতেছিল, রোল প্লে করতেছে, কিন্তু তাইলে তো আসলে কি হচ্ছে, আমাদের বক্সে কেউ নাই। একাধিকবার বহুবার এরকম হয়েছে, সমিত বল দিছে, কখনো রাকিব নিজে বল দিছে, কখনো ফাহমিদুল বল দিছে, বক্স শূন্য, বক্সে কেউ নাই, কেউ গোল করার নাই। এই জায়গাটায় রাকিব ফেলিওর, কিন্তু এটারে আমি রাকিবের ফেলিওর হিসেবে দেখি না। আসলে ও কি করবে, ও যদি সত্যি উইঙ্গার হয়, জাত উইঙ্গার হয়, যেটার খেলা থেকে বোঝা গেল ও বারবার উইঙ্গে চলে যাচ্ছে, উইঙ্গে গিয়ে উইং থেকে খেলা তৈরি করতেছে, এখন সেটা তো দোষ না। আপনি নাম্বার 9 না নামাইলে ও কি করবে? এবং কাজেম ফ্লপ ছিল, ফলে ওই জায়গাটা নিতেও হয়েছে। তবে আমার কাছে সেরা খেলা লাগছে হচ্ছে শাকিল আহাদ তপু। এই ছেলেটাকে তুলে নেওয়া, কোচের এই তোলা নামানো নিয়ে আমি পরে বলতেছি। শাকিল আহাদ তপু, ও হচ্ছে শুনলাম যে ও নাকি মূলত সেন্টার ব্যাক, সত্যি কিনা জানি না, আমাকে আমার এক জুনিয়র কলিগ বলতেছিল যে ও কিন্তু হিস্টোরিক্যালি সেন্টার ব্যাক ছিল, ওকে খেলানো হয়েছে উইং ব্যাকে। ওকে, ও প্রপারলি উইং ব্যাকের রোলটা প্লে করতেছে, ওর অংশ থেকে অ্যাটাক হতে দিচ্ছে না তেমন। কিন্তু ওই সবচেয়ে বড় কথা যেটা, মানে ওর খেলা দেখে, এটা আপনারা আমারে ক্ষমা করবেন, আমার বারবার দানি আলভাজের কথা মনে হচ্ছিল। ও যেভাবে উঠে গিয়ে প্রপার উইঙ্গার হয়ে যাচ্ছিল, উইং ব্যাক প্রপার উইঙ্গার হয়ে যাচ্ছে, ও বারবার খেলা তৈরি করতেছে এবং বক্সের আশেপাশে যেভাবে বল কন্ট্রোল করতেছে, ইউ ওয়াজ আনবিলিভেবল। আপনারা কে কতটা নোটিশ করছেন, বা আমি একটু বেশি বলতেছি কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে এই যে শাকিল আহাদ তপু, ওর খেলা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এবং এই প্রসঙ্গেই বলি, এই তপুরে তুলে নেওয়া হলো, আপনি ডান সাইডটা কি করলেন, কার্যত ফাঁকা করে ফেললেন। কত বড় ছেঁড়া বেড়া যে লাগাইলো আমাদের কোচ। প্রথমত হচ্ছে যে আমরা যেটা ভাবতেছিলাম, সবাই বলতেছিল যে আলামিন শুড বি দ্য নাম্বার 9। আমি প্রপারলি জানি না যে আলামিন কত ভালো নাম্বার 9, কিন্তু এত লোক যখন বলতেছে নিশ্চয়ই ভুল বলতেছে না। তাহলে আমরা এক্সপেক্ট করতেছি কি, আমরা এক্সপেক্ট করতেছি যে কাজেমকে তোলা হবে, তুলে রাকিবকে তার জায়গায় পাঠানো হবে, ডান উইং এ পাঠানো হবে, আর আলামিন শুড বি নাম্বার 9, এই সবাই প্রত্যাশা করতেছে। হ্যাঁ, কি করা হলো, কাজেমরে তোলা হলো, তুলে ইমন নামে একটা ছেলের নামানো হলো, যার জার্সি নাম্বার 9। এখন তাহলে আমি ভাবলাম যে খেলা দেখতে দেখতে যে হয়তো তাহলে কোচ ভালো জানে ইমন হয়তো বেটার স্ট্রাইকার দেন আলামিন। আমি ভাবলাম লোকজন ভুল করতেছে, ওকে তাইলে তো ওই ইমন ছেলেটা নাম্বার 9 পজিশনে খেলবে, মানে বক্সে থাকবে, স্ট্রাইকার হিসেবে খেলবে। ওরে দেখলাম উইং এ পাঠায় দিছে, রাকিব আগের জায়গাতেই আছে, মানে প্রত্যেকটা যার যার পজিশন থেকে মেকশিফট করে ফেলা। এটা কোন ধরনের কাণ্ড? আবার ওই উইং থেকে কাজেম ভালো খেলতেছে না, তারে তুললেন, ইমন গিয়ে ওখানে পারলো না। ইমনের খেলা দেখে বোঝা যাচ্ছে তার অরিজিনাল পজিশন, যাই হোক রাইট উইং না,
সেও পারতেছে না ওই জায়গাটাতে। আবার এই যে তপু, শাকিল আহাদ তপু, সে ভালো খেলতেছিল, ওই উইং বরাবর যত কিছু হচ্ছিল ও করতেছিল, ওরেও তুলে ফেললেন। মানে পুরো ডান পাশটা বন্ধা করে ফেললেন। বাম পাশটাতে ফাহমিদুল ইন্ডিভিজুয়ালি ভালো খেলতেছিল, হয়তো তার সঙ্গে বোঝাপড়া ভালো ছিল না, তারই তুলে ফেললেন। ফেলে সেখানে ফাহিমকে নামালেন। ফাহিম আমি ভুটানের বিপক্ষে দেখেই বলছি যে ফাহিম নট আপ টু দ্য মার্ক, এই লেভেলে খেলার জন্য ভালো না। আমি এভাবে কোনো খেলোয়াড়ের নিন্দা করতে চাই না। এখন কথা হচ্ছে যে আমরা 2-3 ম্যাচ দেখছি, আমি 2-3 ম্যাচ দেখছি, আমাদের দর্শকরা তো বছরের পর বছর দেখতেছেন এই খেলোয়াড়দের, এদের ঘরোয়া লিগে খেলা দেখতেছেন, অমুক তমুক। আমি যেমন এটুকু বলতে পারি যে ইমন ছেলেটাকে না নামায় আলামিনকে তো নামালো, পরে গিয়ে নামালো, আরেক জায়গায় খেলালো, কি ভজঘট করলো পরের দিকে আমি জানি না। কিন্তু যদি চেঞ্জটা এরকমও হতো যে মুরসালিনকে আপনি নাম্বার 9 হিসাবে খেলাতেন, মুরসালিনের আমি যে খেলা দেখছি, আমি ওই সময় পর্যন্ত তো খেলা দেখতাম, মুরসালিনের যদিও প্রপার স্ট্রাইকার না, কিন্তু মুরসালিন ক্যান ডু বেটার দেন রাকিব অর ইমন। এটা সে পারে, এটুকু সে পারতো। সে হয়তো বক্সে বসে থাকতো না, কিন্তু সে গোল করতে পারে, তার গোল করার অ্যাবিলিটি আছে। মানে আপনি আপনার খেলোয়াড়দের কাউরি চিনেন না। আমাদের কোচের আমার কাছে সবচেয়ে বড় ক্রাইসিস মনে হয়েছে, সে তার খেলোয়াড়দের কাউরি চিনে না। সে বেশিরভাগটা সময় মুখে হাত দিয়ে সাইড লাইনে বসে থাকে, রোল প্লে করতেছে ম্যানেজার আমির খান। আমের ভাই ফুটবলার ছিলেন, আমাদের ঘনিষ্ঠ মানুষ, ঠিক আছে, আমের ভাই টিম চালাবে, আমের ভাই গিয়ে টাইম কিল করতেছে ফোর্থ অফিসিয়ালের সঙ্গে তর্ক করে, যেখানে আমাদের টাইম দরকার, ওখানে 5-6 মিনিট টাইম। হামজা এক পর্যায়ে ফ্রাস্ট্রেটেড হয়ে চিৎকার করতেছে ওইখানে যে ভাই কথা থামান, বন্ধ করেন, আমরা খেলতে চাই, খেলাটা চলতে দেন। কেউ কারো কথা শুনতেছে না। হামজা যে ফ্রাস্ট্রেশন ওই সময় আমি দেখছি, এবং তারপরে পুরোটা সময় সে কয়েকবার নিজের খেলোয়াড়দের উপরেও ফ্রাস্ট্রেটেড হয়েছে, একবার খেলোয়াড় চেঞ্জ নিয়েও সে রিয়াক্ট করছে, যে চেঞ্জটা হয়েছে সেই চেঞ্জটা সে এক্সপেক্ট করে নাই। মানে এই সব আজগুবি ঘটনা ঘটতেছে। কোচ পুরোটা সময় মুখে হাত দিয়ে দেখলাম সাইড লাইনে বসে আছে, দু একবার উঠে আঙ্গুল দিয়ে কি দেখালো। আবার দলকে যে নির্দেশনা দেওয়া, মানে একটা এনিমেটেড ক্যারেক্টার তো হবে কোচ। কার্লো আঞ্চলত্বের মতো ভারী কি মানুষ, সেও তো সাইড লাইনে গালে হাত দিয়ে বসে থাকে না, সেও তো গিয়ে এরকম অবসর সময় কাটায় না সাইড লাইনে। আপনি অ্যাটলিস্ট একটা অ্যানিমেশন দেখাবেন না, একটা মুভমেন্ট দেখাবেন না? সেটা করতেছে আমাদের মামুন ভাই, হাসান আল মামুন। সে অ্যাসিস্ট্যান্ট কোচ সম্ভবত, সে খেলোয়াড়দের যতটুকু উঠতে বলা নামতে বলা সেটা সে করতেছে। তাহলে এই লোকের কাজ কি? এই লোক, এই যে ভদ্রলোক সাইড লাইনে মুখে হাত দিয়ে বসে থাকে, আমি জানি না এই লোকটা নিয়ে আমি কন্টেন্ট করবো বললাম, একদম ছেঁড়া বেড়া, একদম ছেঁড়া বেড়া। আমি যেটা বলছি যে আমাদের একজন কোচ দরকার, আমাদের একজন নাম্বার 9 দরকার। এখন সেই নাম্বার 9 আলামিন কিনা, পরে আমরা যখন বেপরোয়া হয়ে গেলাম, বিশেষ করে হামজার থ্রু থেকে অবিশ্বাস্য গোলটা হওয়ার পরে, আমরা তো তখন নিজেদের মতো খেলছি, মানে আমাদের খেলোয়াড়রা নিজেদের মতো খেলছে। এটা সবসময় হয়, এটা আবার আমি কোচের দোষ গুণ দিচ্ছি না। এটাকে একটা টিম যখন ওই রকম শেষ দিকে চলে যায়, যে কোনো মূল্যে গোল আনতে হবে, ওরকম পরিস্থিতিতে খেলোয়াড়রা নিজেরাই একটা ফরমেশন নিজেদের মতো তৈরি করে নেয়, এবং সেটার আউটপুট হিসাবে আমরা 5টা কর্নার দেখছি টানা। মানে ডমিনেশনের লেভেলটা চিন্তা করেন, প্রথম 20-25 মিনিট তো আমরা ওদের ফ্লাশ করে দিয়েছি ম্যাচের, এবং সেকেন্ড হাফেও একটা সময় আমরা ওদের গুড়ায় দিছি, ওরা নাই হয়ে গেছিল, জাস্ট গোলটা বেরোয় নাই। গোলটা বেরোয় নাই কারণ আমাদের কোনো জেনুইন স্ট্রাইকার ছিল না। এখন কথা হচ্ছে, যে কথাটা শুরুতে বলছি, দেখেন এরকম একটা ম্যাচ আমরা সিঙ্গাপুরের বিপক্ষে খেলছি, 2-1 বলে হেরে গেছি, আবারও বলি সবাই দুঃখ পাইছে, এবং আলটিমেটলি পয়েন্ট টেবিলের যে অবস্থা, তাতে আমাদের আর এশিয়া কাপ খেলার খুব ভালো সম্ভাবনা নাই, এটা বাস্তবতা। সম্ভবত আমরা আর এশিয়া কাপ খেলতে পারতেছি না। স্টিল মানে অ্যাচিভমেন্টই শেষ কথা না, ফুটবলে অন্তত বা কোনো খেলাধুলা অ্যাচিভমেন্টই শেষ কথা না। এশিয়া কাপ খেলতে পারবো না বলে কি আমরা ফুটবল খেলা ছেড়ে দিব, বা আমরা বিউটিফুল ফুটবলের আকর্ষণ ছেড়ে দিব? মোটেও না। আমাদের সামনে অনেক ম্যাচ আছে, সামনে হংকং এর সঙ্গে খেলা, অমুকের সঙ্গে খেলা, আমরা আরো ভালো খেলতে চাই, আমরা আরো ভালো রেজাল্ট আনতে চাই, এবং এই টিমের সেই সামর্থ্য আছে। আমি জানি না আলামিনের প্রপার 9 হওয়ার আসলেই যোগ্যতা আছে কিনা। সবাই যেভাবে বলতেছেন সেটা যদি সত্যি হয়, তাহলে আলামিনকে প্রপারলি 9-এ খেলানো, অথবা যদি আমাদের এমন কেউ থাকে যে লিগে আসলে ভালো করতেছে, বা একটা ছেলের কথা কালকে কোথায় শুনতেছি, যে ওয়েলস না কোথা থেকে একটা ছেলে আসার কথা শুনতেছি, যে ও নাকি প্রপার নাম্বার 9। যাই হোক, আমাদের নাম্বার 9 প্রবলেমটা সলভ হলে, আর আমাদের ডিফেন্সটা যদি সবাই তারিক কাজীর মতো হয়, তারিক কাজী যে কি সেন্সেবল ছেলে, ওর কথা বলতে ভুলে গেলাম, একটা অত বড় আঘাত নিয়ে খেলতেছে,
ও তো একদম ট্রাডিশনাল ডিফেন্ডার হিসেবে খেলে, তারপরেও কতবার যে ও চেষ্টা করছে প্লে মেক করার, কতবার যে খেলা তৈরি করার চেষ্টা করছে, এবং ওই শরীর নিয়ে মানে অসুস্থ ইনজুর্ড শরীর নিয়ে ও অবিশ্বাস্য ছেলে। আমি জামালরে খুব মিস করছি। জামাল ঠিক কোন জায়গাটা কার বদলে খেলতে পারতো বুঝায় বলতে পারতেছি না, কিন্তু জামাল মাঠে থাকলে আমার ধারণা আরেকটা কিছু অন্যরকম কিছু হয়ে যেত। বিশেষ করে আমরা তো বহু সেট পিস পাইছি, বহু বহু 5টা তো টানা কর্নারই পাইছি। ওই জামাল থাকলে সেট পিসগুলোর ভাগ্য হয়তো একটু অন্যরকম হইতে পারতো, তখন হামজা বক্সে থাকতো, ওই হয়তো আগের দিনের মতো কিছু একটা হয়ে যেত। যাই হোক, এগুলা নিয়ে দুঃখ করে লাভ নেই। আমি সবসময় একটা জিনিস বলি যে আমি খেলায় তখন হতাশ হই যখন আমার টিম পারফর্ম করে না, যখন আমার খেলোয়াড়রা এফোর্ট দেয় না, যখন আমার খেলোয়াড়রা অ্যাটাকের জন্য না যায়। ফুটবল ইজ অল অ্যাবাউট অ্যাটাক। আপনি অ্যাটাক করতে পারছেন, বিউটি নিয়ে খেলতে পারছেন, আপনার দলে সমীর মতো একটা খেলোয়াড় এত ক্রিয়েটিভ ফুটবল খেলছে, এত ক্রিয়েটিভ। আপনার লিডার হামজা ক্যাপ্টেন্সি যেই করুক, ও হোয়াট লিডার হি ওয়াজ, হোয়াট আ লিডার। সে যখন দরকার হচ্ছে ডিফেন্সে গোলটা বাঁচানোর জন্য কি দৌড়টা দিছে রে পাই, কি দৌড়টা দিছে, মনে হচ্ছে যে নিজেরে মানে শেষ করে দিয়ে হলেও গোলটা ঠেকাবে। অথচ আমাদের যাদের রোলটা ছিল তারা ওই পজিশনেই যাইতে পারে নাই। যাই হোক, হামজা সোম যে খেললো, এরপরে অসন্তোষের কিচ্ছু নাই, কিচ্ছু নাই, একদমই ভেঙে পড়ার কিচ্ছু নাই। গালাগালি করেন, ফেসবুকে একটু রাগারাগি করেন, মনের ক্ষোভ উগড়ায় দেন, কিন্তু এই কথাটা অন্তত বললেন না যে এদের নিয়ে অযথা হাইপ তৈরি করা হয়েছে। আমি দেখলাম অনেকেই এই কথা বলতেছেন, এটা খুব দুঃখজনক ভাই। তার মানে আপনি ফুটবল দেখেনও না, বাইরের ফুটবলও দেখেন না, দেশের ফুটবলও দেখেন না, এবং ফুটবলের মজাটা পাইতে জানেন না। এই যে শত্রুতা, এই যে বিদ্বেষ, এগুলা কেন মনের মধ্যে, কেন এগুলা দরকার? হাইপ ঠিকই আছে, এদের নিয়েই হাইপ চলে। আপনি সোমের মতো খেলা দেখছেন এর আগে বাংলাদেশ ফুটবল মাঠে কয়টা দেখছেন? সে আরমান ভাইয়ের পরে আমি আর এত সুন্দর না সরি সাব্বির ভাইয়ের পরে রোমান বেনুয়ালের সাব্বির, তারপরে এত সুন্দর এত ক্রিয়েটিভ খেলা বাংলাদেশের মাঠে বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে কারোর দেখি নেই। তো সেই দিনটা ফিরে আনছে সোমদের অনেক ধন্যবাদ। আমরা দুঃখ পাইছি, খুবই দুঃখ পাইছি, কিন্তু হতাশ হইনি, ভেঙে পড়িনি। আমরা নেক্সট ম্যাচের জন্য প্রস্তুতি নেই। আসেন, সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা। কোচরে ছাড়বো না, কোচরে নিয়ে আমি কিন্তু 2-1 দিনের মধ্যে একটা কন্টেন্ট করতে চাই। সবাইকে আবারও শুভেচ্ছা।